আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমাদের পথ চলা তোমরা এনজয় করছো। এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা তোমাদেরকে ঠিক আসলে যেভাবে তোমাদের সেবা করতে সেবা করা বা এটাকে তোমরা বলো তোমাদের সাহায্য করা বা সহযোগিতা করা, আমরা মনে করছি যে তোমাদের এই সাহায্য সহযোগিতা কাজে লাগছে। তো আজকে আমরা কি জন্য দাঁড়িয়েছি, গতকাল বলেছিলাম, গতকালে যে ক্লাস হয়েছিল ওখানে একাডেমিক ক্লাস ছিল একটা ফ্রি, সেখানে আমরা প্রশ্ন সলভ করেছিলাম এবং বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই একটা নতুন কোর্স বা নতুন একটা প্রতিযোগিতা ফ্রিতে তোমাদের জন্য আয়োজন করছি। আজকে সেই প্রতিযোগিতার বিস্তারিত আমরা বলবো ঠিক কিভাবে কি হবে এবং আজকে ক্লাস হবে। আজকের ক্লাসটা মূলত অ্যাডমিশনের ক্লাস। তো তার আগে সব ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না সবাই? একটু যদি আমাকে ক্লিয়ার বলো যে সব ঠিক আছে, তাহলে আমরা অ্যানাউন্সমেন্টে যাব প্রথমে, তারপরে ক্লাসে যাব, শেষে বুঝিয়ে দেবো যে আসলে ঘটনাটা কি। ক্লাসটা মূলত অ্যাডমিশনের ক্লাস। তো তার আগে সব ঠিকঠাক আছে কিনা একজন কেউ একটু সব ঠিকঠাক আছে দেখছো এবং শুনছো, সব যদি ঠিক থাকে তাহলে আমরা শুরু করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি শুধু দেখতে চাই যে তোমরা সব ওকে ওকে বলতেছো এবং তোমরা জানো যে আমাদের ক্লাসে আমরা তোমাদেরকে বলে থাকি যে লাইক কমেন্ট শেয়ারের কাজ না, তোমার কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসা, যে তথ্যই যতটুকু পড়ানো হয় সে ততটুকু নোট করা, মুখস্থ করে ফেলা। তো তোমাদের সিগন্যাল পাওয়ার পরেই আমি শুরু করব আজকের আসলে অ্যানাউন্সমেন্টটা। তো খাতা কলম নিও এবং যতটুকু শেখো, এমন যদি হয় যে এটা তুমি শুনছো, এর আগে পড়ছো, তারপরও সেটা নোট করবা, নোট করবা এবং লিখবা। গুড। আমি শাহিদের কাছ থেকে পেয়েছি যে সে ওকে বলেছে, তার মানে হ্যাঁ, স্নেহাও বলছে সব ঠিকই আছে। তাহলে এবার অ্যানাউন্সমেন্টটা দিই। দেখো, ব্যাটেল অফ এক্সিলেন্ট লার্নার আজকের বাংলা ক্লাস হবে। তো এই ব্যাটেলে বাংলা ছাড়া ইংরেজি এবং সাধারণ জ্ঞান ক্লাসও হবে, ঠিক প্রতিদিন প্রতিদিন রাত 10টা, প্রতিদিন রাত 10টা তোমাদের সাথে স্কুল অফ এক্সেলেন্সের পেজে এই ক্লাসটা হবে এবং প্রত্যেক ক্লাসের আগে পরীক্ষা হবে। আমরা আমাদের আজকের এই মানে এই লার্নারটা, এই কোর্সটা মূলত ফ্রিতে, সবার জন্য ফ্রি। আমি একটু লিখে রাখি যে সবার জন্য ফ্রি। এটা সবার জন্য ফ্রি। আমাদের ওয়েবসাইটে তোমরা লগ ইন করবা, লগ ইন করে এই কোর্সে তুমি সব ক্লাস ক্লাস তো লাইভ দেখতে পাবা, ওখানে পরীক্ষা দেখতে পাবা। বিষয়টা হচ্ছে আজকে ওয়েবসাইটে গিয়ে কিন্তু পাবা না, আমরা এটা আজকে ডিজাইন করলাম। আশা করি কাল বা পরশুর মধ্যে সব কিছু আমরা রেডি করে ফেলবো। সব কিছু রেডি করার পরে তোমাদের ওখানে পরীক্ষা হবে। গতকাল যে ক্লাস হয়েছিল সেটার উপরে পরীক্ষা হবে, আজকে যে ক্লাস হইতেছে সেটার উপরে পরীক্ষা হবে এবং আগামীতে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে ক্লাস আছে সেগুলোর উপরে পরীক্ষা হবে। পরীক্ষার টাইমটা কি? নর্মালি আমরা ওয়েবসাইটে সব কিছু রেডি করার পরে পরীক্ষার টাইমটা হবে ক্লাস শুরু রাত 10টার ঠিক 15 মিনিট আগে, 9টা 45 মিনিটে। 9টা 45 মিনিটে পরীক্ষা, 10টায় ক্লাস। এভাবে 6টা এক্সাম, মানে একটা সপ্তাহের 2টা বাংলা, একটা একাডেমিক অ্যাডমিশন, 2টা ইংরেজি, একটা একাডেমিক অ্যাডমিশন, 2টা সাধারণ জ্ঞান একাডেমিক অ্যাডমিশন। এই 6টা ক্লাস হয়ে যাওয়ার পরে লিডার বোর্ডের থেকে আমরা ওয়েবসাইটে লিডার বোর্ড প্রকাশ করব। ওখানে 3জনকে আমরা এক সপ্তাহের বিশেষ পুরস্কার পুরস্কার দেব। প্রত্যেক সপ্তাহে 3জন করে পুরস্কার পাবে এই 6টা এক্সামের হায়েস্ট 3জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্যাটেল অফ এক্সিলেন্ট লার্নার্স, আমরা সেই 6টা পরীক্ষায় সব থেকে যে বেস্ট যে 3জন, তাদেরকে আমরা এক্সিলেন্ট লার্নার বলতে চাই। স্কুল অফ এক্সিলেন্সের এক্সিলেন্ট লার্নার, তাদেরকে আমরা পুরস্কৃত করব। 6টা পরীক্ষা, 2টা বাংলা, 2টা ইংরেজি, 2টা সাধারণ জ্ঞান, প্রত্যেকটাতে একটা একাডেমিক অ্যাডমিশন। ইংরেজিতে একটা একাডেমিক অ্যাডমিশন, সাধারণ জ্ঞানেও একটা একাডেমিক অ্যাডমিশন। গতকাল একাডেমিক বাংলা ক্লাস হয়েছে, আজকের অ্যাডমিশনের ক্লাস বাংলা। আমার মনে হয় আমাদের যে অ্যানাউন্সমেন্ট এবং যা তোমাদেরকে বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। এখন আজকের অ্যাডমিশনের ক্লাস, অ্যাডমিশনের ক্লাস যেহেতু তোমাদের সামনে খুলনা বিশ্ববিদ্যালয় এবং 2-3 দিন পরেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, তো যেহেতু অ্যাডমিশনের ক্লাস, তো আমরা ওইটা মাথায় রেখে করছি যাতে করে একাডেমিক স্টুডেন্ট যারা ক্লাস করবে তাদেরও টপিক যেন থাকে, আবার অ্যাডমিশনে যারা পরীক্ষা দিবে সামনে এই কয়দিন, সামনে যে কয়টা পরীক্ষা আছে তাদের জন্য কাজে লাগে। মানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, পেইড ব্যাচ ছাড়া পেজে যারা ক্লাস করে এবং নতুন যারা 26 ব্যাচের বা 25 ব্যাচের যারা একসময় অ্যাডমিশন দেবে,
তাদেরও যেন এই ক্লাসটা কাজে লাগে। ঠিক এভাবেই প্রশ্ন রেডি করা হয়েছে। আমরা 20টা প্রশ্ন সলভ করব। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আবার আমরা বেশিরভাগ সবাই পারি এমন একটা প্রশ্ন। প্রণয় ছিল পরিণয় হইল, আর কি আশা, এ বাক্যে কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে প্রণয় ছিল পরিণয় হইল, আর কি আশা, মানে আমি এখানে কি শব্দটা এখানে দীর্ঘ হয়ে গেছে, এখানে রস্বইকার হবে, মূলত কি রস্বইকার হবে। সরি আমি ভুল বললাম, এইটুকু ঠিক আছে, এইখানকার কিটা দীর্ঘইকার হবে। প্রণয় ছিল পরিণয় হইল, আর কি আশা। দেখো আমার কথা হচ্ছে কি রস্বইকার এবং দীর্ঘইকারের পার্থক্যটা কি। প্রথম কথা, কি রস্বইকার যেখানে হবে, কি রস্বইকার যেখানে হবে, এই কি অবশ্যই এটা অব্যয়, এবং কি রস্বইকার যেখানে হবে এখানে উত্তরটা হ্যাঁ অথবা না দিয়ে করা যাবে, হ্যাঁ অথবা না দিয়ে করা যাবে। তাহলে কি বললাম, কি রস্বইকার হইলে এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে করা যাবে, হ্যাঁ অথবা না দিয়ে করা যাবে। এটা সব সময় অব্যয় হবে। যেরকম আমরা বলি যে তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, যদি এইভাবে বলা হয় তাহলে উত্তর হয় কি হ্যাঁ খেয়েছে অথবা না খাইনি। এই যে হ্যাঁ বা না দিয়ে জিজ্ঞাসা করে উত্তর দেওয়া যাচ্ছে, তখন এই কিটা হচ্ছে অব্যয় হবে। আবার এই একই বাক্য যদি আমি এই সেন্সে বলি, এই অ্যাকসেন্টে বলি যে তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তখন দীর্ঘইকার হবে। তখন আমরা এইভাবে বলতে হবে যে তুমি কি খেয়েছো, এইভাবে তখন বলবো যখন দীর্ঘইকার লেখা থাকবে। এখন তুমি কি খেয়েছো বললে এর উত্তর কি হ্যাঁ অথবা না দিয়ে বলতে পারি, উত্তর হচ্ছে না। ভাত মাংস কি কি খাইছে, এটা এই যে কি দিয়ে হ্যাঁ বা না উত্তর করা গেল না, তখন এটা সর্বনাম হবে, তখন এটা সর্বনাম হবে। যেরকম পদ কত প্রকার ও কি কি, এখানে সর্বনাম হবে। এখন কি দীর্ঘইকার, কি দীর্ঘইকার আবার কোন কোন জায়গায় বিশেষণ হইতে পারে। কি দীর্ঘইকার কোন কোন জায়গায় বিশেষণ হইতে পারে। বিশেষণ কোথায় হবে, যখন ওই কিটা কোনো একটা শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে ওই ওয়ার্ডকে মডিফাই করে, বিশেষিত করে। যদি কোনো বাক্যে কি কাউকে বিশেষিত করে তখন সেই কিটা বিশেষণ হবে। কেমন, আমি বললাম কি সহজ, কি সহজ ভাষা, তাহলে এখানে কি শব্দটা সহজ শব্দটাকে মডিফাই করছে, যেহেতু এই শব্দটা আর একটা শব্দকে মডিফাই করছে তখন এটা বিশেষণ হবে। দীর্ঘইকার আছে কিন্তু মডিফাই করে নাই, তখন সেটা সর্বনাম হবে। কি যদি রস্বইকার থাকে অবশ্যই সেটা অব্যয় হবে। আবারও বলি, কি রস্বইকার থাকলে হ্যাঁ না দিয়ে উত্তর করা যায়, এটা অব্যয়, অলওয়েজ অব্যয়। কি দীর্ঘইকার হয়ে যদি কাউকে বিশেষিত করে তাহলে বিশেষণ, যদি কাউকে বিশেষিত না করে তাহলে তখন সেটা হয়ে যাবে সর্বনাম। তাহলে এটা যদি হয় তাহলে এটার উত্তর কি, আমি এখনো এই পর্যন্ত এটার উত্তর পাই না। 1 নম্বর প্রশ্নের উত্তর, এখন বলো কি হবে। 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই বলছে সাগর, সাজু, সব ফাইন ফাইন, এই তো সবাই বলতেছে সর্বনাম, ফাইন। তাহলে এখানে কি প্রণয় ছিল পরিণয় ছিল, আর কি আশা, আর কি আশা করতে পারে, এখানে কাউকে মডিফাই করে নাই। আবার দীর্ঘইকার আছে এখানে, এটা কিন্তু ভুল, দীর্ঘইকার আছে, তাইলে এটা সর্বনাম হবে। তার মানে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখছি এটা সর্বনাম। ফাইন। প্রশ্ন নাম্বার 2, তোমরা যারা আছো খাতা কলম তো নিয়ে বসবা, সাথে ফেসবুকে যারা লিখছো অন্তত লিখতে পারো। খাতা কলমটাই গুরুত্বপূর্ণ, লেখাটা গুরুত্বপূর্ণ না। যারা লিখতেছো ফেসবুকে ব্যস্ত আছো তারা অন্তত বাংলায় কমেন্ট করো যে প্রশ্ন নাম্বার দিয়ে উত্তর কোনটা। প্রশ্ন নাম্বার 2, ঘরে বাইরে গ্রন্থের রচয়িতাকে। ঘরে বাইরে এটা একটা উপন্যাস, আমি এই রিলেটেড তথ্য দিচ্ছি, এই রিলেটেড ইম্পর্টেন্ট তথ্য। ঘরে বাইরে এটা একটা উপন্যাস,
ঘরে বাইরে এটা একটা উপন্যাস, এবং এটাকে কি বলা হয়, গদ্য ভাষায়, গদ্য সাহিত্যে লেখা এটা প্রথম উপন্যাস। গদ্য ভাষায়, সহজ ভাষায় লেখা এটা প্রথম উপন্যাস। প্রথম উপন্যাস। 2 নম্বরের উত্তর সি। ফাইন। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। এ তো আমরা পেরেছি। গুড, ঘরে বাইরে উপন্যাস। 3 নম্বর প্রশ্ন, মামুন সুমনকে একটি বই দিয়েছে, এটি কোন ক্রিয়ার উদাহরণ? মামুন সুমনকে একটি বই দিয়েছেন, এই যে বাক্যের, এটা হচ্ছে ক্রিয়াপদ। আমাদের মধ্যে এমন অনেক কানা আছে, আসলে কোনটা ক্রিয়া এটা খুঁজেও পাই না। তো আমি খুঁজে দিলাম, বেশিরভাগ সবাই তোমরা পাইছো আশা করি যে কোনটা ক্রিয়াপদ। আমি খুঁজেও দিলাম, মামুন সুমনকে একটি বই দিয়েছে, এই বাক্যের ক্রিয়াটি হচ্ছে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই ক্রিয়াটা দিয়েছে, ক্রিয়াটি কোন ধরনের ক্রিয়া? অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, নিযন্ত ক্রিয়া? প্রথমে আমি দেখি নিযন্ত ক্রিয়া কি। গদ্য সাহিত্যের প্রথম উপন্যাস, গুড, গদ্য ভাষায় বা গদ্য সাহিত্যের প্রথম উপন্যাস। নিযন্ত ক্রিয়া কি? যে ক্রিয়াটা একজনের প্রেরণায়, একজনের ঠেলায় আরেকজন করে, একজনের প্রেরণা দিয়ে আরেকজন করানো, এ ধরনের ক্রিয়ার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই প্রযোজক ক্রিয়ার আর এক নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার আর এক নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া। এখন প্রযোজক বা নিযন্ত ক্রিয়ার উদাহরণটা কি? আমি সহজ একটা উদাহরণ দিই। সাপুড়ে সাপ খেলায়। দেখো, সাপুড়ে সাপ খেলায়, এই বাক্যের ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে খেলাই। এই বাক্যের সাপুড়ে সাপকে খেলাইতেছে। আমরা যখন সাপুড়েদের সাপ খেলা দেখি, তখন আমরা দেখি যে সাপুড়ে বিন বাজায়, আরও সামনে হাতটা নাড়ায়, আর সাপ এই ছোবলটা নাড়াইতে থাকে। আমরা মনে করি বিনের সুরে সাপ নাচতেছে। আসলে সাপের টার্গেট থাকে হাতে ছোবল দেয়, ও ছোবলটাকে এমনভাবে নাড়ায়, ওই হাতটাকে সাপুড়ে এমনভাবে নাড়ায়, সাপ ছোবলটাকে নাড়ায়। এই যে সাপুড়ে প্রেরণা দিয়ে, সাপুড়ে মাধ্যমে সাপ খেলতেছে, এই ধরনের ক্রিয়ার নাম প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া। খুব কমন উদাহরণ তোমরা জানো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই দেখাচ্ছেন ক্রিয়াটা প্রযোজক বা নিযন্ত ক্রিয়া। তাহলে ক্লিয়ার হইল। তাহলে এখানে মামুন সুমনকে একটি বই দিয়েছে, মামুন সুমনরে দিয়ে কিছু করাইতেছে, এই ধরনের কোনো বিষয় এখানে নাই। তাইলে এটা নিযন্ত বা প্রযোজক ক্রিয়া উত্তর হইতেছে না। এবার দেখি অকর্মক ক্রিয়া কি। অকর্মক ক্রিয়া দেখার আগে আমাকে দেখতে হবে সকর্মক ক্রিয়া কি। সকর্মক ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াপদের কর্ম আছে। তাহলে অকর্মক ক্রিয়া কি? যার কর্ম নাই। তাহলে দ্বিকর্মক ক্রিয়া কি? যার কর্ম দুইটা। সহজ কথা। সকর্মক মানে কর্ম সাথে আছে, অকর্মক মানে কর্ম নাই, দ্বিকর্মক, দ্বি মানে যেহেতু দুই, তার মানে কর্ম দুইটা আছে। এখন হোয়াট ইজ কর্ম? প্রশ্ন হইতেছে কর্ম কিভাবে চিনবো বাক্যের মধ্যে থেকে। মামুন সুমনকে একটি বই দিয়েছে, ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে, দুইটা প্রশ্ন করতে হবে। ক্রিয়াপদকে কি আর কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই, ওই উত্তরটা হচ্ছে কর্ম। আর যেহেতু ওই ক্রিয়াপদের কর্ম আছে, তাহলে ওই ক্রিয়াটার নাম সকর্মক। যদি উত্তর না পাওয়া যায়, তাহলে ক্রিয়াটার নাম অকর্মক। যদি প্রশ্ন করলাম দুইটারই উত্তর পাই, তাইলে তার নাম হচ্ছে দ্বিকর্মক। বুঝছি কিনা? আবারও ক্লিয়ার করি। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওই বাক্যের মধ্যে যদি কোনো উত্তর পাওয়া যায়, যে শব্দটা আছে, উত্তর যে শব্দটা বাক্যের মধ্যে আছে, এমন হইলে ওই ক্রিয়াটার নাম সকর্মক। মামুন সুমনকে একটি বই দিয়েছে। মামুন কি দিয়েছে? বই দিয়েছে। কাকে দিয়েছে? সুমনকে দিয়েছে। তার মানে আমরা দেখলাম এই বাক্যের ক্রিয়াপদকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাইতেছে। তার মানে এটা অকর্মক হইতেছে না, সকর্মক। যেহেতু কর্মপদ আছে, তাইলে এটা সকর্মক হইতে পারে। সকর্মক হয়ে আমরা এখন দেখি, প্রশ্ন করছিলাম দুইটাই আছে কিনা।
কি দিয়েছে? বই। কাকে দিয়েছে? সুমনকে। দেখলাম যে উত্তর দুইটাই আছে, তাহলে এখানে সকর্মক হবে না, শুধু হবে দ্বিকর্ম। তাহলে এটার উত্তর হচ্ছে দ্বিকর্ম, শুধু সকর্মক না, দ্বিকর্মক। যেহেতু সকর্মক সকর্মক কিন্তু হইতে পারে, যেহেতু উত্তর দুইটা পাইতেছি, তাহলে অবশ্যই আমাকে দ্বিকর্মক উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর 4, শিউলি মেলা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এখানে ধরন বানানটা মূর্ধন্য আছে, এখানে দন্তান্ন হবে। শিউলি মেলা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে দেখতে চাই। শিউলি মেলা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? আলামিন ভাই ক্লাসে আছে, অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই। শিউলি মেলা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? তোমরা একটু দ্রুত রেসপন্স করতেছো না কেন? শিউলি মেলা কাজী নজরুল ইসলামের গুড। জনি বর্মন বলতেছে ছোট গল্প, জনি বর্মন বলতেছে ছোট গল্প। আর কেউ? শিউলি মেলা কাজী নজরুল ইসলামের, শাহিদ বলতেছে বি, গুড। শিউলি মেলা, সাজুও বলতেছে বি, গুড। মূলত শিউলি মেলা কাজী নজরুল ইসলামের একটা গল্প গ্রন্থ। কোন ধরনের রচনা? এটা শিউলি মেলা গল্প গ্রন্থের মধ্যে এটা একটা ছোট গল্প কাজী নজরুল ইসলামের। আমি কাজী নজরুল ইসলামের আর একটা গল্প গ্রন্থের নাম দেখতে চাই। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ, অন্য একটা গল্প গ্রন্থ নাম দেখতে চাই। ফাইন, 4-এর বি, সবাই পারতেছে। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ। কাজী নজরুল ইসলামের আর কোনো গল্প গ্রন্থ কি আছে? থাকলে কি নাম শুনতে চায়? কাজী নজরুল ইসলামের অন্য কোনো গল্প গ্রন্থের নাম? কাজী নজরুল ইসলামের অন্য কোনো গল্প গ্রন্থের নাম? শিউলি মেলা দেখলাম, এই ছাড়া? কাজী সাগর দাস চলে আসছে, ফাইন। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ শিউলি মেলা, এছাড়া দেখতে চাই। নসীন বলতেছে নাটক, না হয়নি। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ শিউলি মেলা, এছাড়া কি কাজী নজরুল ইসলামের আর কোনো গল্প গ্রন্থ বা গল্পের বই কাজী নজরুল কি লেখে নাই? এই তো, ফাইন। রক্তের বেদন না জিহান, রক্তের বেদন না, এটা রিক্তের বেদন। ব্যথার দান, ব্যথা বানানে আকার দিলে কিন্তু ব্যথা পাবে। হ্যাঁ, ব্যথার দান, রিক্তের বেদন, ব্যথার দান, রিক্তের বেদন, এইগুলা কাজ। কুহেলিকা বাদনহারা এটা উপন্যাস, কুহেলিকা বাদনহারা এটা উপন্যাস। ব্যথার দান, রিক্তের বেদন, এগুলা শিউলি মেলা, এগুলা গল্প গ্রন্থ। ফাইন। প্রশ্ন নম্বর 5, যখন সে খবরটা শুনেছে তখন সে আনন্দ পেয়েছে। দেখো, যখন সে খবরটা শুনেছে কমা তখন সে আনন্দ পেয়েছে। এভাবে যখন তখন, যা তা, যেমন তেমন, যথা তথা, যা তা, যেমন তেমন, যথা তথা, যিনি তিনি, এইগুলো বাক্যের একটা অংশের সাথে আর একটা অংশে থাকে, মাঝখানে কমা থাকে। এইখানে এই কমার ওখানে গিয়ে আমি দেখলাম যখন সে খবরটা শুনেছে, এই কমার ওখানে গিয়ে আমরা কি দেখি যে বাক্য শেষ হয়েছে? অর্থ কি প্রকাশ করা শেষ হয়েছে? উত্তর হইতেছে না, এখানে অর্থ প্রকাশ শেষ হয় নাই। যেহেতু অর্থ প্রকাশ শেষ হয় নাই, তার মানে এই বাক্যটা আশ্রিত খণ্ড বাক্য, ডিপেন্ডেন্ট বাক্য, পরাধীন বাক্য। যখন তখন, যেমন তেমন, যা তা, যে সে, যিনি তিনি, এই বাক্যগুলো, এই জিনিসগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামের একটা অংশ আর একটা অংশের উপরে নির্ভর করে। যে ধরনের বাক্যে, যে ধরনের পূর্ণ বাক্যে এই ধরনের সাপেক্ষ সর্বনাম থাকে, অর্ধেক পর্যন্ত গেলে বাক্য শেষ হয় নাই, এই ধরনের বাক্যের নাম হচ্ছে জটিল বাক্য। এই জটিল বাক্যের আর এক নাম মিশ্র বাক্য। আমি জানি তোমরা যারা এর আগে ক্লাস করেছো, আমার ক্লাস করেছো, আমার সাথে দেখা হয়েছে, এই আলোচনা তোমরা অনেকবার শুনেছ। তো আমরা এই আলোচনা, আমাদের বাইরের অনেকে আছে, আবার 25-26 ব্যাচের অনেকেই ক্লাস করছে, এই জন্য আমরা আবার একটু বিস্তারিত, প্রত্যেকটা প্রশ্ন একটু বিস্তারিত জানছি। তাইলে 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখলাম জটিল বা মিশ্র বাক্য। যখন সে খবরটি শুনেছে তখন সে আনন্দ পেয়েছে, এটাকে যদি আমি সরল বাক্যে নেই,
খবরটি শুনে সে আনন্দ পেয়েছে, খবরটি শুনে সে আনন্দ পেয়েছে, এটা হচ্ছে সরল বাক্য। এটা কি আমি যদি যৌগিক বাক্য নেই, সে খবরটা শুনেছে এবং আনন্দ পেয়েছে, এভাবে বললে সেটাকে হবে যৌগিক বাক্য। তার মানে এই যে অংশটা আছে 5 নম্বর প্রশ্নের উত্তর জটিল অথবা মিশ্র বাক্য। পরের প্রশ্নে যাই আমরা, প্রশ্ন নম্বর 6। মোহাম্মদনগর যাইবেন কে কে, এই বাক্যের কে কে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আগ্রহ বোঝাইতে, ধারাবাহিকতা বোঝাইতে, সামান্য বোঝাইতে, আধিক্য বোঝাইতে। এই প্রশ্নটা লালসাল উপন্যাসের একটা বাক্য থেকে প্রশ্ন হয়েছে। বিগত বছরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা এটা দেখি, তবে এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটার মেরিট খুবই ভালো, খুবই সুন্দর একটা প্রশ্ন। মোহাম্মদনগর যাইবেন কে কে, এখানে এই কে কে এই দুইটা একটা শব্দ দুইবার ব্যবহৃত হয়ে আসলে কি অর্থ দিছে? এটা দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্ন হয়েছে। এই প্রশ্নটা এসেছে মূলত দ্বিরুক্তি শব্দ থেকে। এই যে কে কে শব্দটি দুইবার ব্যবহৃত হইল, দুইবার ব্যবহৃত হয়ে কোন অর্থ দিয়েছে? আমি দেখছি যে শাহান আহমেদ বলতেছে ধারাবাহিকতা, জনি বর্মনও বলতেছে ধারাবাহিকতা, উত্তর এখনো হয় নাই। মোহাম্মদনগর যাইবেন কে কে, এটা কি ধারাবাহিকতার কি আছে? ধারাবাহিকতা হচ্ছে একটা জিনিসের পর একটা জিনিস চললো, ধারা বজায় রেখে চললো, এটাকে ধারাবাহিকতা বলে। সাজু বলতেছে আগ্রহ, মারুফ বলতেছে 5-এর খ, তার মানে ধারাবাহিকতা। আমার মনে হয় তোমরা এক জায়গায় ভুল করতেছো, তোমরা কোনো যে প্রশ্ন ব্যাংক পড়েছো হয়তো সেই প্রশ্ন ব্যাংকে ভুল করে ধারাবাহিকতা উত্তর দেয়া আছে। এটা ধারাবাহিকতা কেমনে হয়? মোহাম্মদনগরে যাইবেন কে কে, এটা ধারাবাহিকতা কি করে হয়? শাহেদ সর্বপ্রথম বলতেছে যে 6-এর উত্তর ডি। আয়াত বলতেছে আগ্রহ না, এখানে কে কে, এখানে আগ্রহ বোঝাই নাই, ধারাবাহিকতা বোঝাই নাই, সামান্য বোঝাই নাই, এখানে আধিক্য বোঝাইছে। দেখো মোহাম্মদনগরে যাইবেন কে কে যখন বলে তখন কি একজন যাবে নাকি অনেকজন যাওয়ার কথা বুঝাইছে? উত্তর হইতেছে, মনে করো আমি দাঁড়াই বলতেছি যে তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাও কে কে, আমি কি একজনকে লিমিট করছি? আমি কি একজনকে ফিক্স করছি? উত্তর হচ্ছে না, একজনকে ফিক্স করছি না, অনেক আছে তার মধ্যে বাছাই করছে। তার মানে এখানে কে কে দ্বারা আধিক্য বোঝাইছে, আধিক্য। তাহলে উত্তর হবে আধিক্য, আগ্রহ না আধিক্য হবে উত্তর। পরের প্রশ্ন, রাম বোকা শব্দটিতে রাম কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে এখন সমন্বয়ক যারা যারা এই যে মাস্টার মাইন্ড কে, আসলে এই আন্দোলনের সব থেকে বেশি ভূমিকা রেখেছে কে? একজন বলে যাত্রাবাড়িতে সে আন্দোলন করে যাত্রাবাড়ি দখল, যাত্রাবাড়ি স্বাধীন করছে। আর একজন মাস্টার মাইন্ড সে বলতেছে মোবাইল কিনে দিছে, কাদের টাদের অনেক কিছু করছে, তো সে বেশি কিছু করছে। তাদেরকে এক পক্ষ বলতেছে মাস্টার মাইন্ড, আর এক পক্ষ বলতেছে যাত্রাবাড়ি স্বাধীন করে মাস্টার মাইন্ড হয়ে গেছে। আর এক পক্ষ মানে মূলত সমন্বয়কদের পক্ষের ভিতরে একজন মাস্টার মাইন্ড তো আলাদা ঘোষণা হয়ে গেছে, স্যার ডক্টর ইউনূস বলছিল। এই যে মাস্টার মাইন্ডের ভিড়ে যারা আসলে মন থেকে সমন্বয়ক যারা আন্দোলন করতেছিল তারা মনে মনে ভাবতেছে আয় আল্লাহ রে, এই যে মারামারি হইতেছে, এই যে কামড়া কামড়ি হইতেছে, এইটা হবে জানলে এই আন্দোলন, এই স্বাধীনতার জন্য যুদ্ধ করতাম না। আমরা তো বোকা, শুধু বোকা না, আমরা রাম বোকা। যে সমন্বয়ক মনের কষ্টে এই বাক্য বলতেছে যে আমি তো শুধু বোকা না, রাম বোকা। তাহলে এখানে রাম বোকা শব্দের আগে এই রাম শব্দটা ব্যবহৃত হয়। রাম ছাগল বলতেছে যে আমি তো একটা রাম ছাগল, কেন এই আন্দোলনে নামছিলাম? এই রাম বোকা বা রাম ছাগল কোন অর্থ দেয়? 7-এর উত্তর, সবাই বলতেছে সি, ফাইন, এই তো পারো। 7-এর উত্তর রাম ছাগল বা রাম বোকা বড় বইছে। হ্যাঁ মুশফিক, আমরা সম্মিলিত কট খাইলাম। এরপরে কোন শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী দুইটাই বোঝাইছে? কবিরাজ, মহিলা কবিরাজ হইতে পারে, পুরুষ স্ত্রী দুইটা বোঝাই নাই। কৃতদার, যে পুরুষ নিজেই বাস খাইছে নিজের, যে পুরুষ নিজেই পরাধীন হইছে, যে পুরুষ নিজেই নিজেরে মেরে ফেলে মৃত হইছে, যে পুরুষ দ্বার গ্রহণ করেছে, দ্বার গ্রহণ করেছে, নিজে নিজে বাস খাইছে, নিজেই নিজেরে মারে এলাইছে, যে পুরুষ জীবিত নাই, মৃত হয়ে গেছে, বিবাহিত হয়েছে, বিয়ে হয়েছে, দ্বার গ্রহণ করেছে, তাকে কৃতদার বলে। তার মানে এইটা শুধু পুরুষের ক্ষেত্রে হয়, এটা নিত্য পুরুষবাচক, এটা নিত্য পুরুষবাচক। কবিরাজ মহিলা কবিরাজ হইতে পারে। সধবা, সধবা তার মানে কি? বিধবা,
বিধবা মানে হচ্ছে স্ত্রী, স্বামী মারা গেছে, স্ত্রী হলো বিধবা। সধবা স্বামী আছে এখনো, তাহলে এটা স্ত্রীর পথে বোঝায়। এটা নিত্য স্ত্রীবাচক, নিত্য স্ত্রীবাচক। আর শিক্ষিত লোক, আর শিক্ষিত যে মহিলা কালকে এসে কান্নাকাটি করছে, বিভিন্ন গল্প বানাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, কমিটিতে জায়গা পাওয়ার জন্য, সেও শিক্ষিত। আবার যে একবারে লেখাপড়া জানে না, সেও শিক্ষিত। আমরা সবাই লেখাপড়া জানলেই শিক্ষিত হই, পুরুষ হইলেও শিক্ষিত, মহিলা হইলেও শিক্ষিত। তাহলে কোন শব্দটি দ্বারা পুরুষ স্ত্রী দুটাই বোঝায়? উত্তর হবে শিক্ষিত। 8 নম্বরের উত্তর হচ্ছে ডি। ফাইন, এই তো অনেকে বলতেছে ডি, পুরুষ স্ত্রী দুইটাই বোঝায়, সেটাকে শিক্ষিত বলে। 9 নম্বর প্রশ্ন। বাস খাইছে লিখছি দেখে তোমরা তো দেখে হাসাহাসি করতেছো। হ্যাঁ, আসো, কি আর করার, কিছুই করার নেই। 9 নম্বর, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। এই উক্তিটি কে করছে? মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, এই উক্তিটি কে আর করবে? ওই যে যারা বিশ্বাস করে আন্দোলনে নামছে, যারা বিশ্বাস করে গোপন কথা কইছিল ফাঁস করে দিচ্ছে। 2 দিন পর পর এখন সবাই ফেসবুক স্ট্যাটাসে কে কি করছিল, কে কারা কি করতে নিষেধ করছিল, সব গোপন কথা ফাঁস করে দিতেছে। শেখ হাসিনার অনেক গোপন গোপন কথা ফাঁস হয়ে যাইতেছে। এই যে বার্ন ইউনিটে গিয়ে শেখ হাসিনা যে সময় আন্দোলন চলতেছে, আন্দোলন চলা অবস্থায় যে বার্ন ইউনিটে বা বিভিন্ন জায়গায় অসুস্থ রোগীদের দেখতে গেছে, সেখানে গিয়ে শেখ হাসিনা নিজে ঘোষণা দিছে যে নো চিকিৎসা, মানে এদেরকে চিকিৎসাও করো না, এদেরকে ছেড়েও দিও না। এই যে কথাটা কইছে, গোপন কথা মানুষ ফাঁস করে দিছে। এখন সে মনে মনে দিল্লি বসে ভাবতেছে মানুষের উপরে বিশ্বাস করছিলাম, এই বিশ্বাস হারানো পাপ। শেখ হাসিনার এই মনোব্যথা মনোকষ্টের আগে কেউ না কেউ এই মনোকষ্টের কথা কয়ে গেছে। একটা প্রবন্ধে একজন বিখ্যাত লেখক একটা প্রবন্ধে এটা বলেছিল। এই 4 জনের মধ্যে একজন, এই 4 জনের মধ্যে একজন, তার একটা বিখ্যাত প্রবন্ধ, সেই প্রবন্ধে বলেছিলেন। প্রবন্ধ আমি বলে দিলাম, আমি প্রবন্ধের নামও বলে দিলাম। প্রবন্ধের নাম হচ্ছে সভ্যতার সংকট। প্রবন্ধের নাম হচ্ছে সভ্যতার সংকট। এখন পর্যন্ত একজন উত্তর দিছে। প্রবন্ধের নাম হচ্ছে সভ্যতার সংকট। এখন পর্যন্ত কেউ, হ্যাঁ একজন দিয়েছে, ফাইন, বেশ কয়েকজন দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ। সেই প্রবন্ধে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই কথাটি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের প্রশ্নে চলে যাই। যত গর্জে তত বর্ষে না। একটু আগে দেখলাম যথা তথা, যেমন তেমন, যা তা, যিনি তিনি, যত তত। যত গর্জে তত বর্ষে না। এই যত তত, যথা তথা, যেমন তেমন, এই ধরনের এটা যোজক বলছে, বাক্যে যোজক একটা অংশের সাথে আরেকটা অংশের যোজন করছে, সংযুক্ত করেছে, ঠিক আছে, এটা যোজক মানলাম। কি অর্থ দিয়েছে? সাপেক্ষ। সাপেক্ষ মানে কি? যত গর্জে, আমি এই পর্যন্ত যদি ব্রেক করি, থেমে যায়, যত গর্জে, বাক্য শেষ হয় নাই, তত বর্ষে না। তার মানে ততের অংশটা যতের অংশের উপরে ডিপেন্ড করছে, নির্ভর করছে, একটার জন্য আরেকটা অপেক্ষা করছে। এটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে, এদেরকে সাপেক্ষ সর্বনাম বলে। তাহলে 10 নম্বরের উত্তর সাপেক্ষ সর্বনাম। 10টা প্রশ্ন সলভ করলাম। এখন একটা বিশেষ ঘোষণা, একটা বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। পুরা ক্লাসে 2টা বিশেষ ঘোষণা থাকবে। তার প্রথম ঘোষণা, আমরা 25 ব্যাচের জন্যে, 25 ব্যাচে যারা ইন্টার বা আলিমের প্রস্তুতি নিচ্ছে, মানবিকের আলিম এবং এইচএসসির সকল মানবিকের সকল সাবজেক্টের বিস্তারিত রিভিশন কোর্স, সবাই যেটা বলে, আমাদের এখানে বিস্তারিত বাংলার প্রায় 75টার মতো ক্লাস থাকবে। ধরে ধরে পড়ানো হচ্ছে। একটা, যেটা আমরা নাম দিয়েছি ফাইনাল প্রিপারেশন ব্যাচ, ফাইনাল প্রস্তুতি কোর্স 25 ব্যাচের জন্য, যেখানে আমরা একাডেমিক প্রস্তুতির পাশাপাশি অ্যাডমিশনের জন্য তাকে প্রস্তুত করি। আমরা জানি যে অ্যাডমিশনে প্রথম পত্র বাংলা বেশি প্রশ্ন হয়, বেশিরভাগ জায়গায় গ্রামারের ঠিক যে জায়গা থেকে প্রশ্ন হয়, রিটেনে গ্রামার আসছে, আমরা দেখলাম জগন্নাথে এবং ঢাবিতেও আসছে সমর্থক শব্দ। তো সেই অ্যাডমিশন এবং একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের এই কোর্স চলমান আছে। এখন যারা ভর্তি হবে তারাও এই কোর্সের বিস্তারিত জানতে আমাদের পেজে একটু নক দিলে হবে। এরপরের প্রশ্ন,
মা গো মা লোকে এমন হাসাতেও পারে, এই বাক্যে কোন ধরনের আবেগ শব্দ ব্যবহৃত হয়েছে? আচ্ছা, মা গো মা, আচ্ছা দেখো, তোমারে ধরে নিয়ে গেছে, তোমারে ধরে নিয়েছে, মনে করো রাস্তায় যাইতেছিলাম, বিশাল ফাফড় নিচ্ছিল, তো রাস্তায় আর্মি তোমারে ধরছে, ধরে তোমারে বান্ধে রাখছে, ভিতরে নিয়ে গেছে, ভিতরে নিয়ে পূর্ব দিগন্ত সূর্য উঠায় দিছে, তোমার তোমার পূর্ব দিগন্ত লাল করে দিছে। তুমি বাসায় এসে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, এই গান গাইতেছো, খালি কইতেছো রক্ত লাল রক্ত লাল, একবারে লাল হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, কি ঘটনা, কেমনে হইল? তখন তুমি বলতেছে মা গো মা, যে মাইটটা দিছে আমারে, গোপালগঞ্জে গেছিলাম, যে মাইটটা দিছে, মা গো মা, এই যে বিস্ময় প্রকাশ করে তুমি মা গো মা কইতেছো, তোমার সামনে মা থাকলেও মা গো মা কও, কেউ বাপ থাকলেও মা গো মা কও। এখন এই মা গো মা মানে কি আসলে মা মিনিং দিছে? এই মা গো মা দিয়ে কি কোনো মাকে মিন করছে? না, বিস্ময় প্রকাশ করেছো তুমি, এটা ঠিক আছে। এই আবেগ শব্দটি ব্যবহৃত হয়েছে, বলতেছে এখানে কোন ধরনের আবেগ শব্দ ব্যবহৃত হয়েছে। মানলাম এটা আবেগ শব্দ, মানলাম এটা বিস্ময়ভাবে তুমি কইছো, অর্থটা কি দিছে? এখানে আলংকারিক অর্থ দিয়েছে। আলংকারিক অর্থ কেন? আলংকারিক অর্থ এই জন্যই হবে যে মা গো মা, এই বিস্ময়বাচক শব্দ তুমি ব্যবহার করছো, কিন্তু মাকে কি মিনিং দিয়েছে? যখন একটা শব্দ বিস্ময় বা যে কোনো একটা আবেগ বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, এটা ঠিক, কিন্তু সেটা এমনিতেই কোনো মিনিং ছাড়া ব্যবহৃত হয়েছে, ওইটা কোনো মিনিং দেয় নাই। এইটা হইলে কি করছে তাহলে? বাক্যের শোভা বৃদ্ধি করেছে। এই যে তোমার পূর্ব দিগন্ত লাল হইছে, এই লালটাকে বিশেষভাবে বোঝানোর জন্য তুমি কইতেছো মা গো মা, কি মোটা লাঠি দিয়ে যে জোরে মারছে। তার মানে এই যে বাক্যের শোভা বৃদ্ধি করার জন্যে, তোমার আবেগটা বেশি প্রকাশের জন্যে, মিনিং ওইটা দেয় নাই, কিন্তু এরকম শব্দ ব্যবহার করছো, এই ব্যবহারকে বলা হয় আলংকারিক ব্যবহার, আলংকারিক অর্থ। এই জন্যে এটার উত্তর হবে আলংকারিক, আলংকারিক অর্থ দিয়েছে। 12 নম্বর, দেহ পিঞ্জর শব্দটি কোন সমাস দ্বারা গঠিত? দেহ রূপ পিঞ্জর, দেহ রূপ পিঞ্জর। আমরা জানি পিঞ্জর মানে হচ্ছে বুকের খাঁচা, পিঞ্জর মানে হচ্ছে বুকের খাঁচা, দেহ রূপ পিঞ্জর, পিঞ্জর মানে বুকের খাঁচা, আবার পিঞ্জর মানে এমনি পাখির খাঁচা। এখন দেহ রূপ পিঞ্জর, এখন বলো দেহ কি পাখির খাঁচা হইতে পারে? কোনো খাঁচা হইতে পারে দেহ? দেহ কোনো খাঁচা হইতে পারে না। তার মানে দেহের সাথে পিঞ্জরের এই যে তুলনা, এই তুলনাটা হচ্ছে অভেদ কল্পনা, যা বাস্তবে হইতে পারে না। এটা তো গেল গ্রামাটিক্যাল কথা, এটা রূপক কর্ম দ্বারা হবে, কেমনে বুঝবো? দেহ আর পিঞ্জর, শেষে আছে বিশেষ্য, পিঞ্জর বিশেষ্য আছে, দেহের সাথে পিঞ্জরের তুলনা করছে। দেহ বা শরীর বা শারীরিক গঠন, এটা কি দেখা যায়? অধরা বস্তু, কোনো বিশেষের সাথে অধরা বস্তুর এই ধরনের কল্পনা হইলে সেটাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। দেহরূপ পিঞ্জর, এটা রূপক কর্মধারয় সমাস। 12 নম্বর অনেকেও লিখতেছে ক, হ্যাঁ কই ঠিক লিখছে, খ কেউ লিখে নাই, ফাইন, রূপক কর্মধারয় সমাস, এটা রূপক কর্মধারয় সমাস হবে। 13 নম্বর, কোন বাক্যটি ভুল আছে? এই 4টা বাক্যের মধ্যে কোনটা ভুল আছে? নিরপরাধ ও নিষ্পাপ লোককে শাস্তি দেয়া অন্যায়। নিরপরাধ ও নিষ্পাপ লোককে কি শাস্তি দেওয়া যায়? যেটা স্বজন হারানোর বেদনা, সবসময় উনি নিরপরাধ, ওনার কোনো অপরাধ নেই, উনি কখনো পাপ করেননি, নিজেকে খুব সবসময় নিষ্পাপ বলেন, এবং নিষ্পাপ বলে বারবার উনি বলেন স্বজন হারানোর বেদনা উনি ছাড়া আর কেউ জানেন না। তো ওনার দৃষ্টিতে ওনার উপরে যেটা হইতেছে, এবং ওনার ছেলেবেলা যারা আছে বাংলাদেশে তাদের উপরে যা হইতেছে, ওনার দৃষ্টিতে এটা অন্যায়। উনি মনে করছেন তারা নিরপরাধ নিষ্পাপ। হাজার হাজার মানুষ মেরে, হাজার হাজার মানুষরে অসুস্থ বানায়, আন্ধা বানায়, উনি ওইখানে বসে বসে ভাবতেছে যে উনি এবং ওনার 14 গোষ্ঠী নাকি নিরপরাধ নিষ্পাপ। এইরকম বলদা মার্কা লোক, বলদা কিসিমের লোক আর নেই। তা নিরপরাধ নিষ্পাপ লোককে শাস্তি দেওয়া অন্যায়, এই বাক্যটা ঠিক আছে। আমরা যদি ইতিমধ্যে লিখি, ইতিমধ্যে লিখি তাহলে এটা ভুল হবে, ইতোমধ্যে, এটা ঠিক আছে। ইতোমধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, এটাও ঠিক আছে। ইতোপূর্বে যদি লিখি তখন ইতোপূর্বে এইভাবে লিখতে হয়, এটাও ঠিক আছে। ইতোপূর্বের মাঝখানে বিসর্গ হয়। ইতোপূর্বে তিনি সপরিবার আমন্ত্রিত হয়েছিলেন, সপরিবার মানে পরিবারের সাথে, এটাও ঠিক আছে।
তাহলে ইতোপূর্বে ঠিক আছে, সপরিবার ঠিক আছে, ইতোমধ্যে ঠিক আছে, উন্নয়নশীল রাষ্ট্রে এটাও ঠিক আছে, নিরপরাধ ঠিক আছে, নিষ্পাপও ঠিক আছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভবপর না, পর হবে না, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। এই পর্যন্ত বললে ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। কোন বাক্যটি ভুল? এটা উত্তর সম্ভবপর হবে না। তাহলে 13 নম্বর উত্তর 1। 14 কোন বানানটি ভুল? শ্রদ্ধাঞ্জলি। দেখো শ্রদ্ধাঞ্জলি বানানটা ঠিক আছে, আকাঙ্ক্ষা ওমর সাথে খিউ আছে, এটাও ঠিক আছে, ভৌগোলিকে এই যে ওকার আছে এটাও ঠিক আছে, শিরচ্ছেদ ভুল আছে। শিরচ্ছেদ হবে কি? শিরচ্ছেদ, শিরচ্ছেদ এরকম হবে। শ্রদ্ধাঞ্জলি, শিরচ্ছেদ, আকাঙ্ক্ষা, ভৌগোলিক, বাকি তিনটা ঠিক আছে। এখানে কিন্তু ওকার দিয়ে ঠিক, এটা ঠিক আছে। আর শিরচ্ছেদ এরকম হবে, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শির বিসর্গ ছেদ, শির বিসর্গ ছেদ, এটা হচ্ছে শিরচ্ছেদের সন্ধি বিচ্ছেদ। কোন তথ্যটি ভুল? নগদ শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, এটা ঠিক আছে। চাবি শব্দটি পর্তুগিজ ভাষা শব্দ, এটাও ঠিক আছে। হরতাল শব্দটি গুজরাটি ভাষা থেকে এসেছে, এটা ঠিক আছে। রেস্তোরাঁ শব্দটি, রেস্তোরাঁ শব্দটি ফার্সি না, এটা হবে ফরাসি। রেস্তোরাঁ শব্দটি ফরাসি ভাষার শব্দ, তো এই তথ্যটি ভুল আছে। উত্তর হচ্ছে 3 নম্বরটা, 15 উত্তর সি। আমরা আরো একটা বিজ্ঞাপন বিরতিতে যাই। বিজ্ঞাপন বিরতি হচ্ছে গুচ্ছ সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, রাবি, চবি, খুবই যতগুলো ভর্তি পরীক্ষা আছে, এখনো তোমরা আমাদের সাথে যারা যুক্ত হও না, যুক্ত হইতে পারো। যুক্ত হইলে আমাদের আগের সকল ক্লাস, পরীক্ষা রেকর্ডেড সবকিছু পাবা, সাথে আরো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের 30টা ক্লাস, পরীক্ষা এবং সলভ ক্লাস পাবা। আশা করছি দারুণভাবে উপকৃত হবা। যারা এই পর্যন্ত আমাদের ক্লাস দেখেছো, ফ্রি ক্লাস, কিন্তু ভর্তি হতে পারো না, খুব শর্টকাটে অল্প টাকায় এই কোর্সে তোমরা ভর্তি হইতে পারো। এটা হচ্ছে বিজ্ঞাপন বিরতি 2। 3 নাম্বার, 16 নম্বর প্রশ্ন। বহিত্র এর সমর্থক শব্দ নাই। বহিত্র মানে হচ্ছে নৌকা, বহিত্র মানে হচ্ছে নৌকা, সমর্থক শব্দ নৌকা। নৌকার আর একটা সমর্থক শব্দ হচ্ছে তরণী, এটাও ঠিক আছে। নৌকার আর একটা সমর্থক হচ্ছে পোত, এটাও ঠিক আছে। তাহলে বহিত্র, পোত, নৌকা, তরণী, এই সবগুলো নৌকার সমর্থক শব্দ, কিন্তু দাড়ি মানে নৌকার সমর্থক শব্দ না। শুধু যদি দাড়ি এইভাবে লিখি, দাড়ি এভাবে যদি লিখি, এই দাড়ি মানে হচ্ছে শ্বশ্রু, শ্বশ্রু, এই শ্বশ্রু মানে গোফ দাড়ি যেটাকে বলে, গোফ দাড়ি যেটাকে বলে, এটা হচ্ছে দাড়ি, কিন্তু চন্দ্রবিন্দু নাই। আর দাড়ি যখন আমি চন্দ্রবিন্দু দেব, দাড়ি যখন চন্দ্রবিন্দু দেব, তখন একটা হচ্ছে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। আবার আমরা বাক্যের শেষে যে দাড়ি দেই, এই দাড়িটাও এই চন্দ্রবিন্দু। তাহলে দাড়ির এই দুইটা অর্থ। আর দাড়ি চন্দ্রবিন্দু ছাড়া হচ্ছে শ্বশ্রু বা গোফ। তাহলে এখানে এই দাড়ি তো এখানে সাথে নাই, তাহলে এইটা হচ্ছে সমর্থক শব্দ না, নৌকার সমর্থক শব্দ না, এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, কোন উচ্চারণটি প্রমিত নয়? প্রমিত নয় মানে কোনটার উচ্চারণ ভুল আছে? সমুদ্র, আমরা তো সমুদ্র, এটা ঠিক আছে। শ্রাবণ, হর্ষচিহ্ন আছে, এটাও ঠিক আছে। আহ্বান, আমরা জানি হ আর ব থাকলে হয়ের জায়গায় হবে ও, আর বয়ের জায়গায় হবে ভ, তাহলে আ ও ভান এরকম হওয়ার কথা। হর ব, কিন্তু তার পূর্বে যদি আ থাকে, তো আমরা জানি কি যে হ ও হয়ে যায়, আর ব সবসময় ভয়ের মতো উচ্চারিত হয়, তাহলে এটা হবে আও ভান, কিন্তু দেয়া আছে কি আহ্বান, তাহলে এটা ভুল আছে, এটা ভুল আছে। তাহলে মানে এটাই উত্তর, প্রমিত নয়। আর রশ্মি, এটা তো রশ্মি, ছয়ের সাথে মফলা আছে, তার মানে স দুইটা হবে, এখানে স দুইটা হয়েছে। মফলা উচ্চারণ, ম যেহেতু উঠে গেছে, ম নাসিক্য ধ্বনি, তাই চন্দ্রবিন্দু হবে। তাহলে রশ্মি এটা ঠিক আছে, এটা ঠিক আছে, শুধু আহ্বানটা ভুল আছে, এই জন্য 17 নম্বর উত্তর সি হবে। প্রশ্ন নম্বর 18, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? দেখি তোমাদের কথায় একটু দেখি। তোমাদের এখানে এই প্রশ্নে কয়েকটা উত্তর দিতে হবে। এক হচ্ছে কোনটা উত্তর হবে সেটা কার লেখা, 1 নম্বরটা কার লেখা, 2 নম্বরটা কার লেখা, 3 নম্বরটা কার লেখা। আমরা একটু দেখি
এই তথ্য তোমরা জেনে না থাকলে গুগলে সার্চ করে এই 4টা তথ্য সম্পর্কে আমরা জানবো এখন। একটু ভালো করে লেখো। প্রথমে 1000 বছর ধরে এটা টুনি চরিত্র আছে, এখানে একটা চরিত্র আছে টুনি, টুনি চরিত্র আছে এবং এটার একটা চলচ্চিত্র আছে। 1000 বছর ধরে চলচ্চিত্র আছে। যিনি লিখেছেন উনি একজন চলচ্চিত্রকার, আবার উনি রাইটার, চলচ্চিত্রকার আবার রাইটার। 9-10-এ এই সহপাঠ তোমরা পড়েছো, আমাদের সময় আমরা পড়েছি, এখনো আছে 9-10-এ। 1000 বছর ধরে টুনি নামক একটা চরিত্র আছে এখানে। চলচ্চিত্র, এটা দিয়ে একটা চলচ্চিত্র বা সিনেমা বানানো হয়েছে। কে লিখেছেন? উনি একজন চলচ্চিত্রকার। কে লিখেছেন? তার নাম হচ্ছে জহির রায়হান। জহির রায়হান। জহির রায়হান 1000 বছর ধরে এটা একটা চলচ্চিত্র এবং আবার এটা একটা উপন্যাস, এবং এটা এই উপন্যাসকে বলা হয় সামাজিক উপন্যাস। 1000 বছর ধরে জহির রায়হানের একটা সামাজিক উপন্যাস, 1000 বছর ধরে জহির রায়হানের একটা সামাজিক উপন্যাস, এটা দিয়ে সিনেমা বানাইছে। জহির রায়হান একজন চলচ্চিত্রকার এবং একজন লেখক, ঔপন্যাসিক। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটা একটা কাব্যগ্রন্থ, কবিতার বই। কে লিখেছেন? শামসুর রহমান। এটা শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটা শামসুর রহমানের কবিতার বই এবং এটা শামসুর রহমানের লেখা প্রথম কাব্যগ্রন্থ। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। কে লিখেছেন? জহির রায়হান। তাসফিয়া বিনতে মাহবুব অলরেডি লিখেছে যে রাইফেল রুটি আওয়াত, রাইফেল রুটি আওরাত এটা আনোয়ার পাশার লেখা। ফাইন, ভেরি গুড। রাইফেল রুটির আওরাত কে লিখেছেন? লিখেছেন আনোয়ার পাশা। আনোয়ার পাশা। এটা কি ধরনের লেখা? উপন্যাস। কোন ধরনের উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস হচ্ছে রাইফেল রুটির আওরাত, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এবং এই উপন্যাসে 1971 সালের 25শে মার্চের কালো রাতে ঘটে যাওয়া ঘটনা এবং তার আনুষঙ্গিকতা, এর পরের ঘটনা নিয়ে লেখা। রাইফেল রুটি আওরাত লিখেছেন আনোয়ার পাশা। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস, প্রথম বিশদ। যে উপন্যাস পড়ে আমরা মুক্তিযুদ্ধের বেশ কিছু ভালো ঘটনা সম্পর্কে ধারণা লাভ করতে পারি, প্রথম দিকের 71-এর 25শে মার্চের পরেই ঘটে যাওয়া ঘটনা, সেই উপন্যাসটার নাম হচ্ছে রাইফেল রুটির আওরাত, লিখেছেন আনোয়ার পাশা। তাহলে আরেক ফাল্গুন এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক জহির রায়হানের একটা উপন্যাস। তাহলে আমরা এইটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম। মুক্তধারা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? আমি উত্তর বলে দিচ্ছি। মুক্তধারা রবীন্দ্রনাথের একটা নাটক। মুক্তধারা রবীন্দ্রনাথের একটা নাটক। প্রশ্ন হইতেছে মুক্তধারা রবীন্দ্রনাথের একটা নাটক। ধরন বানান এখানেও ভুল আছে, ধরন বানানে কিন্তু দন্তন্য হবে। মুক্তধারা রবীন্দ্রনাথের একটা নাটক। আমি দেখতে চাই রবীন্দ্রনাথের মুক্তধারা ছাড়া আর কি কি নাটক আছে। মুক্তধারা ছাড়া রবীন্দ্রনাথের আর কোনো নাটকের নাম কি তোমরা জানো? রবীন্দ্রনাথের মুক্তধারা ছাড়া আর কোনো নাটকের নাম কি তোমরা জানো? ফাইন, হ্যাঁ নাটক, গুড। নাটক তো লিখতেছ। রবীন্দ্রনাথের মুক্তধারা ছাড়া আর কোনো নাটক কি নাম জানো তোমরা? বলতে পারবে? রবীন্দ্রনাথের ছোট্ট একটা নাটক আছে বসন্ত। মূলত এই বসন্তকে বলা হয় নাটিকা। বসন্তকে মূলত বলা হয় নাটিকা। গুড। রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক রক্তকরবী, যেটা মঞ্চস্থ হয়, মঞ্চ নাটক মঞ্চস্থ হয় এটা অনেক বেশি। রক্তকরবী, বসন্ত, মুক্তধারা। আর কোনো নাটক? আর কোনো নাটক আগে দেখেছি মুক্তধারা, রক্তকরবী, এই তো। ফাইন, একজন লিখেছে অচলায়তন। অচলায়তন, অচলায়তন। ডাকঘর, বিসর্জন। ফাইন, এই তো।
ডাকঘর, বিসর্জন, রাজা, রবীন্দ্রনাথের নাটক রাজা, রাজা, ডাকঘর, অচলায়তন, রক্তকরবী, বসন্ত। দেখো তোমরা এখন সাস্ট বলো, খুলনা বিশ্ববিদ্যালয় বলো, অন্যান্য জগত বিশ্ববিদ্যালয়ে আর পরীক্ষা যেগুলো বাকি আছে সব জায়গায় কবি ও লেখক পরিচিতি থেকে সাহিত্যকর্ম, এটা কে লিখেছেন, কার রচনা, কার কাব্যগ্রন্থ, কার উপন্যাস, এই টাইপের প্রশ্ন তোমরা পাবে, বেশ আসবে। তবে মনে রাখবে আমাদের শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের যতগুলো গল্পকার, কবি এবং প্রাবন্ধিক বা লেখক রয়েছেন, সেই শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের ওই কবি, লেখক, সাহিত্যিক থেকেই, তার সাহিত্যকর্ম থেকেই প্রশ্ন হবে, এই সম্ভাবনাই বেশি। এই জন্য আমরা একটু বিস্তারিত বেশি জানবো, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বঙ্কিম, শরৎ এদের সম্পর্কে একটু বেশি জানবো, একটু লেখক বা সাহিত্যকর্ম একটু সিরিয়াসলি পড়বো। তো আমরা যে দুইটা বিজ্ঞাপন বিরতি দিয়েছিলাম সেই দুইটা বিজ্ঞাপন বিরতি তোমরা এখন বিজ্ঞাপন এখন দেখতে পাচ্ছ। আমাদের ফাইনাল প্রিপারেশন ব্যাচ FPB, এটা একাডেমিক 25-এর জন্য। আর এখনো পর্যন্ত যে পরীক্ষাগুলো বাকি আছে চবি, রাবি, খুবই এবং গুচ্ছের, তার জন্য খুব অল্প টাকার একটা কোর্স। এইটা বিজ্ঞাপন বিরতি একবারে শেষে লাস্ট একটা প্রশ্ন বাকি আছে। আমরা দেখেছি লাস্ট প্রশ্নটি হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে আসা প্রশ্ন। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন থেকে আসা প্রশ্ন। আমরা দেখি কোন ধ্বনি পরিবর্তনের নাম কি। কবাট এবং কপাট, ব এবং প, পয়ের জায়গায় ব বা বয়ের জায়গায় প হওয়া, এই ধ্বনি পরিবর্তনটা আমরা দেখছি যে এখানে ব্যঞ্জন একটু বিকৃত হয়ে গেছে। এবং এই ধ্বনি পরিবর্তনে আমরা আরো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ব্যঞ্জন ওর বর্গের মধ্যে থাকে, বর্গের মধ্যে থাকে, বর্গের মধ্যে, বর্গ মানে ওর ফ্যামিলির মধ্যে থাকে। কারণ আমরা জানি যে প, ফ, ব, ভ, ম এগুলো হচ্ছে একই বর্গীয় বর্ণ। তাহলে প এবং ব পরিবর্তন হয়েছে, ব্যঞ্জন চেঞ্জ হয়ে যায় নাই, কিন্তু উচ্চারণ পরিবর্তন হয়েছে, বিকৃত হয়েছে, তার ফ্যামিলির মধ্যে আছে। এই ফ্যামিলির মধ্যে বিকৃত উচ্চারণ হইলে এই ধ্বনি পরিবর্তনের নামটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। কি নাম বললাম? ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। তাহলে প্রথমটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ফলাহারকে ফলার বললে এই হকারটা, হটা লোপ পায়, এরকম ব্যঞ্জনের শব্দের মাঝখান থেকে লোপ পাইলে এটাকে বলা হয় হকার লোপ। হকার লোপ, ফলাহারকে ফলার বললে হকার লোপ। হকার লোপকে আবার অন্তর্হতীয় বলা যায়। আচ্ছা, বৌদি দি, বৌদি দি, দুইটা দি, বৌদিতে একটা দি আছে, পাশাপাশি একই রকম উচ্চারণের দুইটা আছে, একটা যদি ঝরে পড়ে, খসে পড়ে, চ্যুত হয়, তাহলে সেই ধ্বনি পরিবর্তনের নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। এখানে চাইছে কি ব্যঞ্জন চ্যুতি, তাহলে এটা হবে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন একই রকম উচ্চারণ, সমান অক্ষর, একই রকম উচ্চারণ, পাশাপাশি দুইটা, তার একটা যদি চ্যুত হয়, ঝরে পড়ে, তাহলে সেই ধ্বনি পরিবর্তনের নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। লাফকে যদি ফাল বলি, লয়ের জায়গায় ফ, ফয়ের জায়গায় লা, পরস্পর শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জন পরস্পর যদি জায়গা পরিবর্তন যদি করে, আগে যারা চাঁদাবাজ ছিল এক ধরনের ছিল, এখন আবার নতুন চাঁদাবাজ হয়েছে আর এক দলের, কাজ কিন্তু একই আছে, দল পরিবর্তন হয়েছে, একটা জায়গায় আর একটা গেছে। এই পরস্পর ব্যঞ্জনের পরিবর্তন, এই পরিবর্তনের নাম হচ্ছে, এই পরিবর্তনের নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। ঘটনা চাঁদাবাজি ঠিকই আছে, শুধু দল পরিবর্তন হয়েছে, লয়ের জায়গায় ফ, ফয়ের জায়গায় ল হয়েছে, এর নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। আমরা মাঝখানে বিপর্যয়ে পড়তেছি। আমরা যারা সাধারণ অথবা অন্য নামে, গুপ্ত নামে যারা সাধারণ হয়ে আছি, বিপর্যয়ে পড়তেছি আমরা। চাঁদাবাজি চলতেছে, শুধু দলের নাম পরিবর্তন হয়েছে, লীগ দল হয়ে গেছে, এটা ধ্বনি বিপর্যয়ের নাম। তাহলে বৌদিদি, বৌদিদি, বৌদি, এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতির উদাহরণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলে। এভাবে আগামী কয়েকদিন, অনেকদিন ধরে তোমাদের সাথে রাত 10টায়, প্রত্যেক রাত 10টায়, ঘোষণাটা আবার বলি, প্রতিদিন রাত 10টায়, রাত 10টায় ক্লাস হবে, পরীক্ষা হবে
পরীক্ষা হবে 9টা 45, রাত 10টায় ক্লাস, 9টা 45-এ পরীক্ষা, পরীক্ষার পরে সমাধান ক্লাস হবে। এইভাবে প্রতিদিন, একদিন অ্যাডমিশন, একদিন একাডেমিক। শনি এবং রবিবার তোমাদের রুটিন আমাদের পেজে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই রুটিন দেওয়া হয়েছে। শনি রবি বাংলা, এরপরে 2 দিন ইংরেজি, এরপরে 2 দিন সাধারণ জ্ঞান। এভাবে সপ্তাহে 1 সপ্তাহের পরীক্ষা, ওই পরীক্ষার উপরে বেস্ট 3জনকে আমরা পুরস্কার দেব, এবং ওই পুরস্কার হিসেবে আমরা সেই ব্যক্তিকে নাম দিয়েছি এক্সিলেন্ট লার্নার্স, যেটা আমরা একবার শুরুর স্লাইডে দেখিয়েছি। আমরা প্রত্যেক সপ্তাহে 3জন করে এক্সিলেন্ট লার্নার বের করব, প্রথম 3জনকে পুরস্কৃত করব। এই ঘোষণা এবং আজকের ক্লাস এখানে শেষ করছি। যারা আমাদের সাথে যুক্ত ছিলে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো। আসসালামু আলাইকুম।